5টা দিন যখন বাতাসি হয়ে উঠেছিল সবচেয়ে বড় রাক্ষস। একটা সাজানো গোছানো শহর যেখানে মানুষ যুদ্ধ ছাড়াই মারা যাচ্ছিল। মৃত্যুর জন্য সেই রাক্ষসের কোনো বড় দাঁতের প্রয়োজন হয়নি, কিংবা কোনো শত্রু দেশের মতো কোনো বন্দুক অথবা সেনাবাহিনী ছিল না। তবু প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছিল নতুন একটা মৃত্যুর সংখ্যা। ভাবুন একবার, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেনা শহরটি যেন হঠাৎ উধাও। চারদিকে শুধু অন্ধকার, রাস্তা নেই, ভবন নেই, এমনকি নিজের হাতও দেখা যাচ্ছে না। এই গল্পটা কোনো ভুতুড়ে গল্প নয়। এটি ঘটেছিল বাস্তবে 1952 সালের ডিসেম্বরে পৃথিবীর অন্যতম শক্তিশালী শহর লন্ডনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে তখন সবে মাথা তুলছে লন্ডন। কারখানার চিমনি থেকে অবিরাম উঠছে ধোঁয়া, আর সেই ধোঁয়াকে মানুষ দেখত সভ্যতার উন্নতির চিহ্ন হিসেবে। প্রতিটি ঘরে ও কারখানায় পুড়ত সস্তা ও নিম্নমানের কয়লা। শহরবাসী এই ধোঁয়াকে ডাকত আদর করে ফি সুপার, মটর সুপের মতো ঘন কুয়াশা। এটি তাদের কাছে ছিল লন্ডনের চীনা রূপ, বিরক্তিকর কিন্তু নিরীহ। কেউ কল্পনাও করেনি এই পরিচিত ধোঁয়াই একদিন হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় শত্রু। কিছুদিন আগের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী, যে সাম্রাজ্যকে ঘিরে প্রবাদ তৈরি হয়েছিল দ্য সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার, কিন্তু ইতিহাসের এক নির্মম ব্যঙ্গ ছিল। একদিন সেই সাম্রাজ্যের রাজধানী, যেখানে সূর্যের আলো হারিয়ে গেল, যা কেউ কল্পনাও করেনি। কোনো শক্তিশালী শত্রু আসবে না দেশের সীমান্ত পেরিয়ে, বরং শত্রু তৈরি হলো মানুষের নিজের শহরের বাতাসের মধ্যেই। 5 ডিসেম্বর 1952। সেদিন লন্ডনের আকাশে ঘটল এমন এক প্রাকৃতিক ঘটনা যাকে বিজ্ঞানীরা বলেন টেম্পারেচার ইনভার্সন। সাধারণ প্রকৃতিতে আমরা ভূমি থেকে যত উপরে উঠি, তাপমাত্রা তত কমতে থাকে, কারণ উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে পড়ে। আর নিচের বাতাস ভূমি থেকে তাপ বিকিরণের কারণে তুলনামূলকভাবে উপরের বাতাসের চেয়ে গরম থাকে। কিন্তু টেম্পারেচার ইনভার্সনে ঘটে সম্পূর্ণ উল্টো ঘটনা। এখানে নিচের স্তরের বাতাস হয়ে যায় ঠান্ডা, আর উপরে তৈরি হয় তুলনামূলক উষ্ণ বাতাসের একটি স্তর। এই উষ্ণ স্তরটি অনেকটা অদৃশ্য একটি ডাকনার মতো কাজ করে, যা নিচের বাতাসকে উপরে উঠতে বাধা দেয়। 1952 সালে লন্ডনে ঠিক এই ঘটনাই ঘটেছিল। শীতের ঠান্ডায় মাটির কাছের বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে তৈরি হয়েছিল ঘন কুয়াশা। একই সময়ে উপরের উষ্ণ বাতাসের স্তর আটকে দিয়েছিল নিচের সবকিছু। ফলে শহরের ঘরবাড়ি ও কারখানায় পোড়ানো কয়লার ধোঁয়া আর উপরে উঠতে পারেনি। সেই ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে তৈরি হয়েছিল এক বিষাক্ত আবরণ, যা ধীরে ধীরে লন্ডনের রাস্তাঘাট, ভবন এবং মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছিল। মাত্র কয়েকদিনের মধ্যে পৃথিবীর অন্যতম ব্যস্ত শহর পরিণত হয়েছিল এমন এক নগরীতে, যেখানে বাতাস হয়ে উঠেছিল মানুষের সবচেয়ে বড় শত্রু। সেই ভয়াবহ অন্ধকারের প্রথম দিন। ভোর হলো, সবাই ঘুম থেকে জেগে উঠল, কিন্তু কেউ সূর্যের মুখ দেখতে পাচ্ছিলেন না। ঘরে আলো ছিল, অথচ সারা শহর ছিল অন্ধকারে বন্দী। মানুষ জানালা খুলেছিল, দরজা খুলেছিল, কিন্তু বাইরে তাকিয়ে তারা দেখতে পেয়েছিল শুধু একটি ঘন হলুদাভ দেওয়াল। যে রাস্তাগুলো প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় জীবন্ত থাকত, সেদিন সেখানে নেমে এসেছিল অস্বাভাবিক নীরবতা। কয়েক মিটার দূরের মানুষটিকেও দেখা যাচ্ছিল না। লন্ডনের মানুষ তখনও জানত না এটি শুধু কুয়াশা নয়, এটি ছিল এমন এক বিষাক্ত আবরণ যা ধীরে ধীরে পুরো শহরকে গ্রাস করছে। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে বাস চালকদের রাস্তায় এগোতে সাহায্য করতে মানুষকে সামনে হাঁটতে হতো। অনেক বাস ও গাড়ি মাঝপথে থেমে গেল। চালকরা শেষ পর্যন্ত
যানবাহন পেলে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হলেন। থিয়েটার আর সিনেমা হলের দরজা বন্ধ হয়ে গেল, কারণ দর্শকরা মঞ্চ দেখতে পারছিলেন না। কুয়াশা শুধু রাস্তায় নয়, ঢুকে পড়েছিল ভবনের ভিতরেও। আর শহরের হাসপাতালগুলোতে শুরু হয়েছিল আরেকটি যুদ্ধ। একটির পর একটি করে আসছিল শ্বাসকষ্টে আক্রান্ত মানুষ, বৃদ্ধ শিশু, ফুসফুসের রোগী। ডাক্তাররা তখনও জানতেন না তারা আসলে কিসের বিরুদ্ধে লড়ছেন। কিন্তু একটি বিষয় পরিষ্কার ছিল, লন্ডনের বাতাস আর শুধু বাতাস ছিল না, এটি হয়ে উঠেছিল একটি নীরব ঘাতক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, মানুষ বুঝতেই পারেনি তাদের মৃত্যুর কারণ ঠিক কি। তাদের চোখের সামনে ছিল শুধু কুয়াশা, কিন্তু সেই কুয়াশার ভিতর লুকিয়ে ছিল বিষ, কয়লার ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড। ধোঁয়ার শুকনো কণা এবং কুয়াশার জলকণা মিলে তৈরি করেছিল এক মারাত্মক বিষাক্ত স্মগ, যা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সরাসরি মানুষের ফুসফুসে প্রবেশ করছিল। যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা হৃদরোগ ছিল, তাদের জন্য এই বাতাস হয়ে উঠেছিল আসামিদের মৃত্যুদণ্ডের মতো। সেই সপ্তাহেই সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা ধরা হয়েছিল প্রায় 4,000। কিন্তু পরবর্তী গবেষণাগুলোতে দেখা যায়, পরবর্তী সপ্তাহ ও মাসগুলোতে শ্বাসতন্ত্র ও হৃদরোগজনিত জটিলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা বিবেচনায় নিলে প্রকৃত মৃত্যুর সংখ্যা 12,000-এরও বেশি হতে পারে। এই পার্থক্যই দেখিয়ে দেয়, কোনো বিপর্যয়ের আসল ক্ষতি সবসময় সঙ্গে সঙ্গে ধরা পড়ে না। একটি শহর বোমাবর্ষণ সহ্য করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আবার ফিরে দাঁড়িয়েছিল। সেই শহরই শেষ পর্যন্ত হার মানছিল মানব তৈরি দূষিত বাতাসের কাছে। এই বিপর্যয়ের পিছনে কোনো একক ভিলেন ছিলেন না, ছিল বহু স্তরের ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভেঙে পড়া ব্রিটিশ অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করতে শিল্পায়নের কোনো বিকল্প ছিল না ব্রিটিশ সরকারের হাতে। কিন্তু একদম সরকারকে নিরাপদ বলা যায় না, কারণ সরকার শিল্প নির্গমনের দিকে আশানুরূপ নজর দেয়নি। সস্তা নিম্নমানের কয়লা বিক্রির অনুমতি ছিল তার কাছে, আর ভালো মানের কয়লা বেশিরভাগ সময়ই বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করত সরকার। সাধারণ মানুষও প্রথম দিকে একে গুরুত্ব দেয়নি, কারণ দোআঁশা তাদের কাছে ছিল চেনা বার্ষিক এক বিরক্তি মাত্র। সত্য হলো, এটি ছিল না কোনো একজনের ভুল, বরং ছিল উন্নয়নের প্রতি অন্ধবিশ্বাস আর বিজ্ঞানীদের সতর্কবার্তাকে অবহেলা করার এক সম্মিলিত মূল্য। 5 দিনের সেই বিষাক্ত কুয়াশা শুধু হাজারো মানুষের জীবনই কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল ব্রিটেনের রাষ্ট্রনীতি এবং মানুষের চিন্তাভাবনাকেও। যে সতর্কবার্তা বছরের পর বছর উপেক্ষিত হয়েছিল, তা আর অস্বীকার করার সুযোগ ছিল না। বিজ্ঞানীদের গবেষণা, চিকিৎসকদের প্রতিবেদন এবং ক্ষুব্ধ জনমতের চাপে শেষ পর্যন্ত নড়ে বসে ব্রিটিশ সরকার। 1956 সালে পাশ হয় ক্লিন এয়ার অ্যাক্ট। এই আইনে শহরাঞ্চলে ধোঁয়াবিহীন জ্বালানি ব্যবহারে জোর দেওয়া হয়। বাড়ি ও শিল্প কারখানার কয়লার ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্য দিয়েই ব্রিটেনের পরিবেশ নীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর বছরের পর বছর ধরে বদলাতে থাকে লন্ডনের আকাশ। একসময় যে শহর নিজেই তৈরি ধোঁয়ার নিচে দম বন্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল, সেই শহরই পরিণত হয় পরিচ্ছন্ন বায়ুর নীতির বৈশ্বিক রোল মডেলে।